আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরকেরাত চ্যানেলে। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো বরাবরের মধ্যে সাথে আছে আমি রাজাউল। আজকে আমি আর্থিক বিবরণীর ৪র্থ লেকচার নিয়ে আলোচনা করব। এই লেকচারে আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে ধারণা লাভ করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমি তার জন্য একটি নমুনা ছক তোমাদের দিচ্ছি এখানে, জাস্ট একটা আংশিক ছক। তোমাদের বইয়ের মধ্যে একটা সম্পূর্ণ একটা আর্থিক অবস্থার বিবরণী একটা ছক দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে পড়তে পারো। তারপর আমি পরবর্তী ভিডিওতে এই আর্থিক অবস্থার বিবরণী এবং বিস্তার বিবরণীর মধ্যে যে যে জিনিসগুলো আসে, যে হিসেবগুলো কীভাবে করতে হয়, কোন জায়গায় কী নিয়ে আসতে হয়, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপাতত আজকে আমরা জাস্ট একটা আংশিক ছক এখানে ব্যবহার করছি, ঠিক আছে? দেখো, আমরা জানি হিসাব সমীকরণটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ই বা ওই। এই আর্থিক অবস্থার বিবরণীতে এই কাজটা করতে হবে, অর্থাৎ দায় এবং মালিকানা সত্তা যোগ করলে যে সম্পদের সমান হবে সেটা প্রমাণ করতে হবে এই আর্থিক অবস্থার বিবরণীতে, ঠিক আছে? অর্থাৎ আমরা সম্পদ পাশ এবং দায় এবং এই মালিকানা সত্তা পাশ যোগ করে যাতে একই হয়, অর্থাৎ এই পাশ এবং এই পাশ যাতে একই হয়, তার একটি নমুনা ছক তোমাদের দেখানো হবে, ঠিক আছে? এই আর্থিক অবস্থার বিবরণীতে এই সমীকরণটা মূলত প্রমাণ করা হয়। তো দেখো, আমরা এখানে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে সম্পদ পাশ, একটা হচ্ছে আমাদের দায় পাশ। সম্পদ পাশে আমরা লিখবো ফার্স্টে, এভাবে বলে সম্পদ পাশে লিখে নেবো। আমরা ফার্স্টে প্রতিষ্ঠানের নাম লিখবো, আর্থিক অবস্থার বিবরণী, যে কোনো একটা তারিখ, মানে যে প্রশ্নপত্রে যে তারিখটা দেওয়া থাকবে, মনে করো সেই তারিখটা দিবা 31শে ডিসেম্বর মনে করো 2021, ঠিক আছে? এটা দেওয়া থাকবে। সাপোজ যে কোনো একটা মাস, যে মাসটা দেওয়া থাকবে তোমরা সেই মাসে অঙ্কটা করবা। তো আমাদের সম্পত্তি ফার্স্টে লাগবে সম্পত্তি পাশ, এই মানে এ পাশ মানে সম্পত্তি পাশ। তো সম্পত্তি 4 ধরনের হয়। একটা হচ্ছে ফার্স্টে আমাদের স্থায়ী সম্পত্তি, তারপর হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী সম্পত্তি, তারপর আমরা বলতে পারি হচ্ছে চলতি সম্পদ, তারপর হচ্ছে অলিক সম্পদ। অর্থাৎ সম্পত্তি 4 ধরনের। তারপরে আমরা এখানে ফার্স্টে লিখবো স্থায়ী সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তি কয় ধরনের হতে পারে? স্থায়ী সম্পত্তি 3 ধরনের হতে পারে, যেমন ধরো দৃশ্যমান, অদৃশ্যমান বা প্রাকৃতিক। তো স্থায়ী সম্পত্তি যেগুলো আছে, একটা অঙ্কের মধ্যে যতগুলো স্থায়ী সম্পত্তি দেওয়া থাকবে সেই স্থায়ী সম্পত্তিগুলো তোমরা লিখবে, যেমন সুনাম, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, ঠিক আছে, ভূমি, ঠিক আছে, এই ইজরা সম্পত্তি, এগুলো তোমরা কোথায় লিখবা? তোমরা এই স্থায়ী সম্পত্তির মধ্যে লিখবা। তবে সেই ক্ষেত্রে অবশ্যই যে স্থায়ী সম্পত্তিটা দেওয়া থাকবে, মনে করো এই সুনাম দেওয়া আছে, সুনামের আমাদের সমন্বয়ের মধ্যে সুনামের অবলম্বন করতে বলা হয়েছে। তো আমরা সুনামের থেকে এই অবলম্বনটা বাদ দিয়ে পরে আমরা অ্যামাউন্টটা দেখাবো। অর্থাৎ সুনাম লিখবো প্রথম কলামে, ওখান থেকে আমরা অবলম্বনটা বাদ দিব, তারপরে আমরা সেকেন্ড কলামে টাকাটা নিয়ে আসবো। তারপর মনে করো যন্ত্রপাতি, আমরা যন্ত্রপাতি দেওয়া আছে, যা দেওয়া আছে তার থেকে আমরা আমাদের অবশ্যই ধার্য করতে বলছে, তাহলে আমরা এই যন্ত্রপাতিটা আমরা প্রথম কলামে লিখবো, আর অবচয়টুকু আমরা কোথায় নিয়ে যাবো? মাইনাস করে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? আর তোমরা জানোই যে কোনো স্থায়ী সম্পত্তির অবলম্বন বা অবচয় আমাদের পরিচালন ব্যয়, এটা আমাদের বিশদ বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা যখন স্থায়ী সম্পত্তির আমরা অবশ্যই বের করবো, এই অবশ্যইগুলো অবশ্যই মাইনাস করে দেখাইতে হবে, ঠিক আছে? যে কোনো স্থায়ী সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তি লেখার পর আমরা ফার্স্টে লিখবো, তারপর লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে সচরাচর বিনিয়োগ শব্দটা চলে আসে, লগ্নি, সঞ্চয়পত্র, এই শব্দগুলো চলে আসে, এই 3টা মূলত আসে। তো এই টাকাটা আমরা 3rd কলামে লিখবো, সচরাচর টাকাটা 3rd কলামে লিখতে হয়, আমরা 3rd কলামে লিখবো। তারপর আসে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে অনেকগুলো আছে, যেমন সমাপনী, উৎপন্ন, দেনাদার, প্রাপ্য হিসাব, ঠিক আছে, ব্যাংক জমা, হাতে নগদ, তারপর যে কোনো অগ্রিম খরচ বা যে কোনো প্রাপ্য আয়, এই শব্দগুলো আমরা এখানে লিখবো। তবে এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে, আমি কিন্তু ক্যালকুলেশন এখন দেখাই না, আমরা পরবর্তী ভিডিওতে একদম বিশদ আয় বিবরণীতে কী কী বসে, আর্থিক অবস্থার বিবরণীতে কী বসে, ক্যালকুলেশনের মাধ্যমে কীভাবে করতে হয় সেগুলো দেখাবো। আমরা জাস্ট শুধু বসাইছি আজকে সিম্পল একটা ধারণা তোমাদের দিচ্ছি যে কী কী বসতে পারে। এখানে আমরা চলতি সম্পদগুলো বসাবো, চলতি সম্পদগুলো বসানোর পরে আমরা যোগ করে এ পাশে নিয়ে যাবো। তো চলতি সম্পদের কাজ থাকলে সেই কাজটা কিন্তু করে নিতে হবে, যেমন দেনাদারের কিছু কাজ থাকতে পারে, তারপর ব্যাংক জমার কাজ থাকতে পারে, ঠিক আছে, সমাপনী উৎপন্নের কাজ থাকতে পারে। এখানে যে কোনো অগ্রিম খরচ আমরা বসাবো, এই খরচগুলো আমরা সচরাচর এই কলামে লিখবো, মানে যদি কোনো কাজ থাকে কাজগুলো আমরা প্রথম কলামে লিখবো, কাজ কমপ্লিট করার পর সেকেন্ড কলামে নিয়ে যাবো। তারপরে দেখো, এগুলো সব যোগ করলে আমরা পাচ্ছি মোট চলতি সম্পদ। তারপর আসে অলিক সম্পদ বা অন্যান্য সম্পদ। সচরাচর প্রাথমিক খরচ বা বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা কি বলি? এই অলিক সম্পদ বলি বা অন্যান্য সম্পদ বলতে পারি। তাহলে এগুলো আমরা 3rd কলামে লিখবো, বা দুটো থাকে তাহলে আমরা সেকেন্ড কলামে লিখবো, যোগ করে 3rd কলামে নিয়ে যাবো। আর যদি একটা থাকে তাহলে আমরা সরাসরি 3rd কলামে লিখবো।
এখন এই যে চারটা সম্পদ লেখা হয়ে গেছে, এই চারটা সম্পদ যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে মোট সম্পদ। ওকে, মোট সম্পদটা পেয়ে গেলাম। দেন আমাদের মালিকানা সত্ত্ব বা দায় সমূহ, অর্থাৎ মালিকানা সত্ত্ব আমাদের এই পাশ কিন্তু মিলে গেছে, যে এটা সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের এই পাশ। হ্যাঁ, এই পাশ, তাহলে এই পাশ আমাদের হয়ে গেল। এই পাশে হওয়ার পর আমাদের লিখবো পুরো যে এল প্লাস দায় পাশ, এই পাশ অর্থাৎ মালিকানা সত্ত্ব ও দায় পাশ, দায় সমূহ। তো আমরা লিখবো মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। আমরা সমাপনী মালিকানা সত্ত্ব বা সমাপনী মূলধন, এটা তো আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে করতে হয়। সেখান থেকে অর্থাৎ আমরা সমাপনী মূলধনটা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এটা এখানে নিয়ে ওখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা থার্ড কলামে লিখে দেবো। ঠিক আছে, দেন আমাদের লিখতে হবে দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, কি লিখতে হবে? দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি লেখে? যেমন ঋণ, বন্ধক ঋণ, ব্যাংক ঋণ, ডিবেঞ্চার, অর্থাৎ প্রদত্ত ঋণ বাদ দিয়ে যত ধরনের ঋণ আছে সমস্ত ঋণগুলো আমরা এখানে লিখবো। এটা আমরা থার্ড কলামে লিখে দেবো। দেন আমাদের লিখতে হবে স্বল্প মেয়াদী দায় বা চলতি দায়। এই স্বল্প মেয়াদী দায়ের মধ্যে কি কি আসে? যেমন যেগুলো দায়, কোম্পানির দায়, যেমন প্রদেয় হিসাব, যেগুলো প্রতিনিয়ত দায় সৃষ্টি হয়, প্রদেয় হিসাব, পাওনাদার, বা যে কোনো বকেয়া খরচ বা যে কোনো অগ্রিম আয়। ঠিক আছে, ব্যাংক জমা অতিরিক্ত, সেগুলো আমরা এখানে লিখবো। তো বাবা বলতেছে এগুলো একটা কাজ থাকতে পারে, কাজ থাকলে আমরা সেকেন্ড ফার্স্ট কলামে লিখবো, আর কাজ না থাকলে সেকেন্ড কলামে লিখবো। লেখা যোগ করে আমরা এ পেশে নিয়ে যাবো। এখন দেখো, দায় হচ্ছে তিন ধরনের: মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায়, আর হচ্ছে আমাদের চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। এই তিন ধরনের দায় যোগ করার পরে যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা এইখানে লিখে দেবো। অর্থাৎ এইটা হচ্ছে মোট দায়। এখন মোট দায় আর মোট সম্পদ অবশ্যই দেখবো যে মিলে গেছে। মোট দায় এবং মোট সম্পদ অবশ্যই মিলে যেতে হবে। যদি তোমার মিলে যায় তাহলে অঙ্কটা হবে, আর যদি না মিলে তাহলে তোমার অঙ্কটা হবে না। হ্যাঁ, অনেক সময় অনিশ্চিত হিসাব হয়, তবে সেক্ষেত্রে খুব কম অঙ্কের মধ্যে অনিশ্চিত হিসাব হয়, সচরাচর নিশ্চয় আমাদের অঙ্কটা মিলে যায়। ঠিক আছে, তো অনিশ্চিত হিসাব কীভাবে হয় সেগুলো আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। কিন্তু এখন এটা হলো আমি তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর আংশিক একটা ধারণা তোমাদের দিলাম। এই অনুযায়ী আমরা এখন একটা সিম্পল অঙ্ক করব। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা অঙ্ক করব, এবং এটা একটা পরবর্তী পার্টে আমরা এটা কিভাবে যে এখানে কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বই কিন্তু একটা শীট দেওয়া আছে, একটা শখ দেওয়া আছে, তোমরা এই বই থেকেও দেখতে পারো, 19 এর বই। ঠিক আছে, তো চলো আমরা এই অনুযায়ী, অর্থাৎ এই বিবরণ অনুযায়ী একটা সিম্পল একটা অঙ্ক করব। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আবার স্বাগতম। তো আমি এখন তোমাদের জন্য আর্থিক অবস্থার বিবরণের একটি নমুনা প্রশ্ন সমাধান করব। আমি ইতিমধ্যে তোমাদের জন্য একটা রেয়ামিল দিয়ে রাখছি এখানে, তো এবং কিছু সমন্বয় দিয়ে রাখছি। রেয়ামিল এবং এই রেয়ামিলটা হচ্ছে শুদ্ধ রেয়ামিল। রেয়ামিল এবং সমন্বয়ে আমরা একটা কি তৈরি করব? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তো তোমরা জানো আর্থিক অবস্থার বিবরণীতে দুইটা পাশ মিলাতে হয়, সম্পদ পাশ এবং দায় পাশটা আমাদের মিলাতে হয়, অর্থাৎ এই সমান এল প্লাস ই প্রমাণ করতে হবে। আমরা এই তথ্য অনুযায়ী আমরা এই সমান এল প্লাস ই প্রমাণ করব। ঠিক আছে, তো প্রশ্ন যে নামটা দেওয়া থাকবে, সেই প্রতিষ্ঠানের নামটা দেওয়া থাকবে, তোমরা সেই প্রতিষ্ঠানের নাম লিখবা, পরে লিখবা আর্থিক অবস্থার বিবরণী, তারিখ যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা তোমরা লিখে নেবে। আমি ধরলাম যে 31 ডিসেম্বর 2021। দেন আমরা সম্পত্তি পাশ লিখবো। সম্পত্তি পাশ লেখার পরে ফার্স্টে লিখবো স্থায়ী সম্পত্তি। ওকে, স্থায়ী সম্পত্তি এখানে কি কি আছে? যেমন ধরো আসবাবপত্র আছে, সুনাম আছে। ঠিক আছে, আমাদের কি দেওয়া আছে? আসবাবপত্র এবং সুনাম। তাহলে আসবাবপত্র দেওয়া আছে 80,000 টাকা, সুনাম দেওয়া আছে আমাদের 20,000 টাকা। এই যে এখানে একটা কথা বলা আছে সমন্বয়ে, জাস্ট আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরতে হবে, সুনামের কোনো কথা বলা নাই। তাহলে আমি সুনামটা সরাসরি সেকেন্ড কলামে লিখে দিলাম। দেন আমরা আসবাবপত্র লিখছি, স্থায়ী সম্পত্তি আসবাবপত্র এই 80,000 টাকা, এই ফার্স্ট কলামে লিখছি 80,000 টাকা। ঠিক আছে, এই 80,000 টাকা কত পার্সেন্ট অবশ্যই ধরতে বলছে বলতো? 10%, অর্থাৎ আমাদের 80,000 টাকার উপর 10% অবশ্যই বাদ যাবে। আসবাবপত্র 80,000 বাদ হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই 10%, আমাদের 80,000 টাকা 10% 8,000 টাকা হয়। 80,000 টাকা 8,000 টাকা বাদ দিলে থাকে আমাদের 72,000 টাকা। তাহলে 20,000 আর কোনো স্থায়ী সম্পত্তি অঙ্কের মধ্যে দেওয়া নাই। যদি দেওয়া থাকতো তাহলে আমরা এখানে লিখতাম। তাহলে 20,000 এবং 72,000 বিয়োগ দিলে আমাদের থাকতেছে কত? যোগ দিলে আমাদের থাকতেছে কত? 92,000 টাকা। দেন আমাদের দেখতে হবে কোনো বিনিয়োগ বা বন্ড, বিনিয়োগ বা লগ্নি বা আমাদের সঞ্চয়পত্র দেওয়া আছে কিনা। অঙ্কের মধ্যে একটা দেখো বিনিয়োগ দেওয়া আছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগটা লিখে দেবো। বিনিয়োগটা লিখে দিয়ে টাকাটা থার্ড কলামে লিখে দেবো। বিনিয়োগের টাকাটা সবসময় থার্ড কলামে লিখতে হবে। তো আর কোনো বিনিয়োগ নাই, সঞ্চয়পত্র নেই, একটাই দেওয়া থাকবে। দেন আমরা চলতি সম্পদ লিখবো। তো চলতি সম্পদে কি কি বসে বলতো? যেমন অগ্রিম বেতন, তারপর তোমার অগ্রিম মজুরি, এই যে মানে যে কোনো খরচের অগ্রিমগুলো বসে, তারপর দেনাদার, হাতে নগদ বা নগদ তহবিল বা ব্যাংক জমা বা প্রাপ্য হিসাবে, এই শব্দগুলো সচরাচর চলতি সম্পদে বসে। যেমন ধরো এখানে আমাদের দেনাদার আছে, তারপর নগদ তহবিল আছে, ব্যাংক জমা আছে। ঠিক আছে, অগ্রিম বেতন, অগ্রিম বেতন আছে। তাহলে ফার্স্টে আমরা দেখো দেনাদার লিখছি। এখন সমন্বয় বলা আছে ধারে বিক্রয় 5,000 টাকা। মনে রাখবা, ধারে বিক্রয় করলে নতুন করে দেনাদার সৃষ্টি হয়।
এই যে নতুন করে দেনাদারটা সৃষ্টি হয়েছে সেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দেখাইতে হবে কত টাকা বৃদ্ধি পাইছে। আমাদের পুরাতন যা ছিল এই রেওয়া মিলে যা থাকবে সেগুলো হচ্ছে পুরাতন ছিল 50,000 টাকা, লিখছি 50,000 টাকা, নতুন করে আবার সৃষ্টি হয়েছে 5,000 টাকা, অর্থাৎ ধারে বিক্রি করছি সৃষ্টি হয়েছে 5,000 টাকা, যোগ করলে আমাদের মোট দাঁড়াচ্ছে 55,000 টাকা। তারপরে আসো আমাদের নগদ হবে 10,000 টাকা। স্যার মনে রাখবা সম্পদগুলো ডেবিট পাশে থাকবে, দায়গুলো ক্রেডিট পাশে থাকবে। আমি সবগুলো সম্পদ যখন করতে হয় সমস্ত কিছু ডেবিট পাশে থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু ক্রেডিট পাশে যাই নাই। চলতি সম্পদ বলো, স্থায়ী সম্পদ বলো বা অন্যান্য যে সম্পত্তি বলো না, সমস্ত কিছু থাকবে ডেবিট পাশে। তাহলে নগদ হবে লিখলাম 10,000 টাকা। তারপরে ব্যাংক জমা দেওয়া আছে 20,000 টাকা লিখলাম। তারপরে আসে অগ্রিম বেতন, এটার চলতি সম্পদ 10,000 টাকা দেওয়া আছে লিখলাম। এখন দেখো বলা আছে এখানে সমাপনী মজুত পণ্য 10,000 টাকা। এই সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পদ, ঠিক আছে? তাহলে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 10,000 টাকা, তা আমি লিখলাম। আর কোনো চলতি সম্পদ আছে কি? নাই। এখন এই সমস্ত চলতি সম্পদগুলো যোগ করলে আমরা পাচ্ছি 1,05,000 টাকা। এখন আমরা বলছিলাম সম্পদ 4 ধরনের, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ আর অলিক সম্পদ। অলিক সম্পদগুলো কি? বিলম্বিত বিজ্ঞাপন বা প্রাথমিক খরচ। অঙ্কের মধ্যে কোনো বিলম্বিত বিজ্ঞাপন বা প্রাথমিক খরচ নাই, না থাকলে আমরা অলিক সম্পদটা লেখার কোনো প্রয়োজন নেই। এখন সমস্ত সম্পদগুলো লেখা হয়ে গেছে, তাহলে আমরা এই যে এই স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ এবং চলতি সম্পদ যোগ করলে পাচ্ছি 2,07,000 টাকা। এটা হচ্ছে মোট সম্পদ। তো এই 2,07,000 টাকা আমরা লিখবো, লেখার পরে আমাদের মোট সম্পদ নির্ণয় করা শেষ। তারপর আমরা এইভাবে ক্লোজ করে দেবো। ক্লোজটা পরে করলেও হবে, দেখবো যে আমার মিলে কিনা। আমি ক্লোজটা পরে করলে বেটার হবে, তো ক্লোজটা আমরা এখন করবো না, পরে করবো মনে করি, হ্যাঁ? তো দেখো তারপর আমরা লিখবো মালিকানা সত্ত্ব ও দায়সমূহ, ঠিক আছে? মালিকানা সত্ত্ব ও দায়সমূহ, এর মধ্যে ফার্স্টে লিখতে হবে মালিকানা সত্ত্ব, অর্থাৎ সমাপনী মালিকানা সত্ত্ব সহ। আমি এখানে লিখে দিলাম যে সমাপনী মালিকানা সত্ত্ব লিখতে হবে, সমাপনী মালিকানা সত্য, ঠিক আছে? এটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? আমরা তো পূর্বে ক্লাসে দেখাইছি কিভাবে আমরা মালিকানা সত্ত্বের বিবরণী তৈরি করতে হয়। আমরা যখনই মালিকানা সত্ত্বের বিবরণী তৈরি করবো, ওই এখান থেকে যে সমাপনী মালিকানা সত্ত্ব অ্যামাউন্টটা পাবো সেটা আমরা নিয়ে আসবো। মনে করো আমরা পাইছি আপাতত 1,27,000 টাকা। এটা আমরা কীভাবে করতে তার আমরা কিন্তু পূর্বের ক্লাসে ধারণা দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো আমরা মনে করো ওইখান থেকে নিয়ে আসলাম মনে করো 1,27,000 টাকা। এটা আমাদের মনে করো পার্ট সিতে বলতো কি, পার্ট বিতে সিতে বললো কি, মানে গ পার্টে বললো আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, এবং খ পার্টে বললো কি মালিকানা সত্ত্বের বিবরণী তৈরি করো। এখন মালিকানা সত্ত্ব তোমাদের দেওয়া থাকবে, মানে খতে তুমি পাইলা, খ থেকে আনিতে, অথবা তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে যে গ নম্বরে মালিকানা সত্ত্ব বিবরণী এত টাকা ধরে তুমি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা পাইলাম 1,27,000 টাকা। তারপর আমাদের কি লিখতে হয়? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি আসে? যেমন এই ঋণগুলো আসে, ঋণ প্রদত্ত ঋণ বাদে সমস্ত ঋণগুলো আমাদের এখানে আসে। তো আমরা এখানে ঋণ লিখে দিলাম, এই ঋণটা লিখে দিলাম, এটা থার্ড কলামে লিখবো, এই টাকাটা থার্ড কলামে লিখবো। তারপর আর কোনো ঋণ নাই, তারপর আমরা লিখবো স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়। স্বল্পমেয়াদী দায়ের মধ্যে যেমন আছে আমাদের এগুলো দায়গুলো ক্রেডিট পাশে থাকবে, যেমন পাওনাদার আছে, তো পাওনাদার লিখছে 20,000 টাকা। দেখো এখন এই যে দায় পণ্য ক্রয় করলে নতুন করে আবার পাওনাদার তৈরি হয়, ঠিক আছে? যেমন দায় পণ্য বিক্রয় করলে নতুন করে আমাদের দেনাদার সৃষ্টি হয়, ঠিক সেমভাবে নতুন করে ক্রয় করলে আমাদের মানে সমন্বয় যে ক্রয় দেওয়া থাকে সেই ক্রয়ের টাকাটা আমাদের পাওনাদারের সাথে বা প্রদয় বিলের সাথে যোগ হবে, প্রদয় হিসাবের সাথে। তাহলে আমাদের 10,000 টাকা দেওয়া আছে, নতুন করে ধারে ক্রয় দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আগে আমাদের পাওনাদার ছিল 20,000 টাকা, তার সাথে ধারে ক্রয়টা যোগ করে দিলাম, যোগ করে দিলে 20 আর 10 30,000 টাকা থাকে। তারপর আরেকটা আমাদের চলতি দায় আছে, সেটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে আমি এখানে ব্যাংক জমা অতিরিক্ত লিখলাম 30,000। তাহলে আর কোনো চলতি দায় আমার অঙ্কের মধ্যে নাই, যদি থাকতো তাহলে আমি লিখতাম। তাহলে 30,000, দেখো এই যে 30,000 যোগ করলে 60,000। এখন 1,27,000 আর 20,000 আর 60,000 যোগ করলে আমার 2,07,000 টাকা হচ্ছে। দেখো এই পাশে 2 লক্ষ, মোট দায় 2,60,000 টাকা, আমার মোট সম্পদ 2,60,000 টাকা। এবার আমরা এখন আমরা ক্লোজ করে দেবো, অর্থাৎ দুই পাশে মিলে গেছে। দেখো মোট সম্পদ আর মোট দায় কিন্তু আমাদের মিলে গেছে। যখনই মিলে যাবে আমার অঙ্কটা হবে। তো তোমরা আশা রাখি এই আর্থিক অবস্থার বিবরণী কীভাবে তৈরি করতে হয় তার একটি নমুনা প্রশ্ন যে সমাধান করলাম, তা আশা রাখি বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে এই আর্থিক বিবরণীর মধ্যে কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো নিয়ে আলোচনা করব। তার পূর্বে আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং যদি পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, ঠিক আছে? আর কোনো কিছু যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।